আরো অনেক কিছু করার প্ল্যান আছে, নিজের বসার ঘরটা পুরো মেকওভার হবে। সো আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করেছি আমাদের সমস্ত লাগেজ আমরা কলকাতায় শিফট করিয়ে দেবো। তো আমরা অনেক কুরিয়ার অপশনসই চেক করছিলাম। তুই কি আগে চলে যাবি কলকাতা? হ্যাঁ, আমি ভাবছি কি বলতো, ওকেও শিফট করে দিই। ক্যামেরাটা হাতে নিয়ে ব্যালকনিতে বেরোতে গেছি, জানি ব্লগটা স্টার্ট করব। দেখছি চারদিকটা পুরো কালো হয়ে গেছে, কোথাও হয়তো মৌমাছির চাক ভেঙেছে। আমাদের সোসাইটিতে নয়, তাহলে আগে থেকে ইনফর্ম করে দিত। মানে সকালবেলার দিকে কী হয়, ঘুম থেকে উঠেই আগে আমি কি করি, দরজা জানলাগুলো খুলে দিই, ফ্রেশ এয়ার আসবে। আর আমার যা ভয় লেগে গেছে না, পড়ি কি মরি করে এসে আগে দরজা জানলা আমি বন্ধ করেছি, তোজো আছে। যদি মৌমাছির চাক মানে এত পরিমাণে, মানে বলছি না চারদিকটা পুরো কালো হয়ে গেছে, যদি ঘরে ঢুকে পড়তো মানে সর্বনাশ হয়ে যেত। তো যাই হোক, সকাল সকাল পুরো একদম ভয় পেয়ে গেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আর তাই ব্যালকনিতে বেরিয়ে ব্লগটা স্টার্ট করতে পারলাম না, ঘরের ভেতর থেকে ব্লগ স্টার্ট করছি। তোমাদের একটা জিনিস দেখানোর ছিল, ধরো একটু পরে দেখাচ্ছি, এরা এখান থেকে বিদায় হোক তারপর। না, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের কলকাতা যেতে আর এক সপ্তাহ বাকি নেই। তো এই দেখো আমাদের সুটকেস বেরিয়েছে। তো সৌরভকে বললাম তুমি সুটকেসগুলো সব বার করে দাও, আমি অল্প অল্প করে প্যাকিং করব, কারণ এখন দেখো সবটাই একা হাতে করতে হয় আমাকে। তো আমি দুপুরবেলা দিকটা টাইম পেলে অল্প অল্প করে প্যাকিংটা সেরে রাখবো। তো মেনলি যেটা দেখলাম যে জামা কাপড় এতই হয়ে যাচ্ছে, তার মধ্যে তোজোর জামা কাপড় তো আছেই। তো কীভাবে লাইট ট্রাভেল করবো বুঝতে পারছি না। প্রত্যেক বাড়ি কলকাতা যাওয়ার আগে বলি যে লাইট ট্রাভেল করবো, কিন্তু সেটা কোনো বাড়িই হয় না। কারণ কলকাতায় গেলে কখনোই এরকমটা হয় না যে 7 দিনের মধ্যে ফিরে আসি, তো কয়েক মাসের জন্য যাওয়া হয়। তো বুঝতে পারছি না কীভাবে লাইট ট্রাভেল করবো। আমার সমস্ত ড্রেসগুলো আমি বার করলাম, যেগুলো আমি ফাইনালি নিয়ে যাব বলে মনে করেছি। তো তাতেই দেখলাম যে এই রেড সুটকেসটা হাফ ভর্তি হয়ে গেল, জানি না কি হবে। তো দেখা যাক, মানে এবারেও আমাদের প্ল্যান আছে, তোমাদের বলছিলাম না যে কলকাতায় গিয়ে আমরা আরও একটা প্ল্যান করেছি। তো সেই সবের জন্য আমরা মোটামুটি 1-1.5 মাস তো থাকবোই কলকাতায়। আর তোজও আছে, যেহেতু মনে হচ্ছে সবার সাথে একটুখানি কাটিয়েই আসি। এখন তো সৌরভেরও ওয়ার্ক ফ্রম হোম চলছে, ম্যানেজ হয়ে যাবে অফিসটাও। তো সেই জন্য এবার দেখো জামা কাপড় যেগুলো আছে আবার কি ওখানে গিয়ে কিনবো, এগুলো তো নিয়ে যেতেই হবে। দেখা যাক কী হয়। এই দেখো একটা দুষ্টু ছেলের সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। ভোর 6:30টার সময় উনি ঘুম থেকে উঠে পড়লেন, আমাদেরকে তুলে দিলেন, হাসি মজা হলো, খেলাধুলা হলো। তো আমরা ভাবলাম যে উঠেই পড়ি, কি আর করবো, বেলা হয়ে যাচ্ছে। তারপর উনি আবার 7:45টার সময় ঘুমিয়ে পড়লেন। তারপরে এখন এই 8:30টার সময় আবার ঘুম ভেঙেছে। তো একসাথে ফুল ঘুমটা দিয়ে নিলে হতো না, আমরা একটু বেশিক্ষণ ঘুমোতে পারতাম। তোজো তাই তো বলছি, এই দুষ্টু কাজী বদমাইশ ছেলেটাকে চিনে রাখো, কারো বাড়ি যদি যায় একদম ঢুকতে দেবে না, একদম ঢুকতে দেবে না। একসাথে ঘুমিয়ে নিলে মোটামুটি 8টা অবধি ভালো হতো না, বাবা মা একটু শান্তি পেত। উঠেই বদমাইশি শুরু হয়ে গেছে। হ্যাঁ, উঠেই শুরু হয়ে গেল। I lose my breath whenever I see you. দেখো তোমাদের সেদিনকে বলছিলাম যে এই মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো ফাইনালি আজকে এই রেন ওয়াটার পাইপটাকে আমি কভার করতে পেরেছি। আর একটু ঘন হলে বেটার হবে। তো এদিক থেকে না আরও একটা এরকম ডাল বেরোচ্ছে, একটু বড় হোক তখন আবার এটাকে জড়িয়ে দেবো। তো এরকম 3টে ডাল দিয়ে এরকমভাবে বেঁধে 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 পাইপটাকে পুরো কভার করব। এই আর্টিফিশিয়াল ব্যাম্বুগুলো মোটেও ভালো লাগতো না, প্রথম থেকে প্ল্যান ছিল এরকম কিছু করব। তো ভালো লাগছে দেখতে বেশ। সকালে যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তোমাদের মনে থাকবে ঠিক এভাবে বসেই বলেছিলাম যে আমার নয়নতারা গাছটা মরে গেছে। আর এত ফুল দিত না গাছটা, আর গোপালের পায়ে আমি দিতাম, খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো ওটা তো কিছুভাবেই বাঁচাতে পারলাম না। ওটাকে তুলে ফেলে দেওয়ার পরে দেখলাম ওর চারপাশ থেকে না এরকম ছোটো ছোটো 4টে চারা বেরিয়েছে। এক্সপেকটেশন ছিল না, বাট হ্যাঁ জল তো দিচ্ছিলামই। দেখো ফাইনালি গিয়ে কুড়ি এসেছে, এত ভালো লাগছে যে বলার নয়। আর আমি দেখতে পাচ্ছি যেই রঙের আমার ফুলটা ছিল সেই রঙেরই কিন্তু ফুল ফুটবে। এই 3টে চারা এখনো ছোট আছে, আশা করছি এখান থেকেও ফুল হবে। আজকে ব্রেকফাস্ট আর কিছু বানাইনি, কেলগস খেয়ে নিচ্ছি। এই গরমে যে কি রান্না করব সেটাই ভেবে পাই না। তো সৌরভ বেরোলে বাজারে, বলে কি আনবো কি আনবো, আমি ঠিক আছে একটু চিকেন নিয়ে এসো। অনেকদিন চিকেন রান্না করাও হয়নি, একদম পাতলা করে চিকেনের ঝোল করব, সকাল বিকেল হয়ে যাবে। হ্যাঁ, একটা দারুণ ইউনিক মেনু আমি ডিসাইড করেছি বানাবো বলে। তো সত্যি গো এখানে খুব গরম পড়েছে। কলকাতাতেও মামুনিরা বলছিল যে ভালো গরম পড়ে গেছে, আর তার মধ্যে বাড়িতে রঙের কাজ হচ্ছে না, মানে চারদিক সেই নোংরা নোংরা হয়ে আছে না। মামুনি বলছে একদম আর ভালো লাগছে না। আমি বলছি হ্যাঁ, তোজো যাওয়ার আগে এই রঙের কাজটা হয়ে গেলে একদিক থেকে ভালো। হ্যাঁ জানি মামুনিদের একটু অসুবিধা তো অবশ্যই হচ্ছে, কিন্তু বাড়ি রং করতে গেলে তো ওই অসুবিধাটাকে হবেই। তাও পুরো বাড়ি রং করা হচ্ছে না,
যাই কলকাতায় তখন তোমাদেরকে বলবো সবটা, তোমরা তো তখন দেখতেই পাবে। আরও অনেক কিছু করার প্ল্যান আছে, নিচের বসার ঘরটা পুরো মেকওভার হবে। মৌমাছির উপদ্রবটা কমেছে ভেবে জানলা দরজা বেশ খুললাম আমরা, বাট সেরকমটা কিন্তু নয়। এক পিস ঢুকে গেছে ঘরের ভেতর, যেই জানলা দরজা খোলা হয়েছে। এটাকে বার করতে হবে এবার। বললামই একদম পাতলা করে চিকেনের ঝোল করব, তো ব্যাচেলার চিকেন বানাচ্ছি। এখানে সমস্ত কিছু কাট করে নিয়েছি। তোমরা তো জানোই আমি ব্যাচেলার চিকেন বানালে আলুও ফ্রাই করি না। মাংসের ঝোলে অবশ্যই একটু বড় বড় আলু ভালো লাগবে, তো আলু, পেঁয়াজ, টমেটো অ্যাড করেছি। আর পেঁয়াজটা যখন চপ করেছি তার সাথে না কাঁচা লঙ্কাও চপ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি আমি টক দই, ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অ্যাড করছি চিকেন মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, আর লাস্ট বাট নট দি লিস্ট অ্যাড করছি সর্ষের তেল। এটা ভালো করে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো। এটা প্রকৃত অর্থে ব্যাচেলার চিকেন নয়। পিকনিকেও আমরা অনেক সময় এরকমভাবে চিকেন বানিয়ে থাকি। স্নান টান সেরে এসে জাস্ট কড়ার মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন অ্যাড করবো আর মাংসটা অ্যাড করবো। আজকে এই দুষ্টুমিটা যেটা হলো সেটার জন্য কিন্তু আরো বেশি করে ভালো লাগছে আমার। তোমরা কি ভাবছো গরমে আমি জল টল মেখে বসে আছি? সেরকম কিন্তু নয়, এ জল স্পেশাল জল। মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, অমিকে পুরো দিয়েছে আজকে স্নান করিয়ে, চরণামৃত দিয়ে। স্নান টান করে এসে বাবু একটুখানি ডাইপার ফ্রিতে ছিলেন। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো স্নান করতে গিয়ে হিসি হয়ে গেছে আর হয়তো হবে না, তারপরে পুরো একদম স্নান করিয়ে আমার হিসির কোনো সময় নেই। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। চলো আবার ড্রেস চেঞ্জ করি, এই করি আর কি। স্নানে যাওয়ার আগে অবশ্যই স্কিন কেয়ার করে নেব। আর তোমরা সবাই জানো আমাদের স্কিন কেয়ারের বেসিক পার্ট হচ্ছে ক্লেনজিং। আর ক্লেনজিং এর জন্য একটা ভালো মাস্ক খুঁজে পাওয়া কিন্তু ইম্পর্টেন্ট। তো কিছুদিন ধরে আমি ক্লেকো পিউরিফাইং মাচা ক্লে মাস্কটা ইউজ করছি, আর এটা না আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ওটার রিভিউটা শেয়ার করি। ক্লেকোর মাচা মাস্কে আছে গ্রিন ক্লে, বেন্টোনাইট, যা ডিপ ক্লেনজিং, মাইল্ড এক্সফোলিয়েশন আর অ্যাকনে রিডাকশনে হেল্প করে। আর এতে আছে কায়োলিন, যা স্কিন পোর্সগুলোকে মিনিমাইজ করে আর অয়েলনেসকেও কন্ট্রোল করতে হেল্প করে। মাচা মাস্কে আছে অথেন্টিক মাচা ক্লে, যাতে আছে গ্রিন টির থেকেও 167 টাইমস বেশি অ্যান্টিঅক্সিডেন্টস। তো আমি দেখো এই ক্লে মাস্কটা একটা অ্যাপ্লিকেটরের হেল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। আর এই অ্যাপ্লিকেটরটা কিন্তু তোমরা প্রোডাক্টের সাথেই পেয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করে নেবো আর তারপরে ফেসটাকে ক্লিন করে নিলেই কিন্তু একটা রেডিয়েন্ট স্কিন তোমরা পেয়ে যাবে। কিন্তু একটা রেডিয়েন্ট লুক পাওয়ার জন্য ক্লেকোর এই মাচা ক্লে মাস্কটা ইউজ করে দেখতে পারো। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর হ্যাঁ, তোমরা যদি ক্লেকোর এই মাচা মাস্কটা পারচেস করো তাহলে আমার কুপন কোড ইউজ করে পেয়ে যাবে আরো অ্যাডিশনাল 25% ডিসকাউন্ট। আমার কুপন কোড SHOWME25। এখন কিন্তু প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে। মায়ের সাথে ইনিও আসেন, ছোট ঠাকুর মশাই আমাদের পুজো করতে, বসে বসে অবজার্ভ করে মা কি করছে। আর আমি যখন ঠাকুরের মন্ত্রগুলো পড়ি, আমি না একটু জোরে জোরে পড়ি, ওভাবে আমি ওর সাথে কথা বলছি, তাই চুপচাপ শোনে। কি হলো, এরকম করলি কেন? স্নান টান সেরে পুজো দিয়ে এবার আমি চিকেনটা বানিয়ে নেবো। বেশ কিছুক্ষণ হয়ে গেল ম্যারিনেট করা আছে, তবে এখন অব্দি যেন মাসি আসেনি। এখন বেজে গেছে প্রায় 1টা। মাসি 12টার মধ্যে চলে আসে। কালকে বলছিল ওর মেয়ের শরীরটা ভালো নেই, তো আমি কল করলাম, ফোনটাও রিসিভ করলো না, কি জানি বুঝতে পারছি না। ব্যাচেলার চিকেনের এটাই একটা সুবিধা, পেঁয়াজ ভাজো, মশলা কষার কোনো ব্যাপার নেই।
জাস্ট তেলের মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছি, লিডটাও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা কুক হবে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। লাস্ট দিন এই ভাতের জায়গাটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে এটা কত লিটারের, কোথা থেকে নেওয়া। এর আগেও আমি শেয়ার করেছি, এটা আমি আইকিয়া থেকে নিয়েছি। আর বহুদিন হয়ে গেল, মানে প্রায় 4-5 বছর তো এটার বয়স হবেই। তো আমার এক্স্যাক্টলি মাপটা মনে নেই, তবে হ্যাঁ আমাদের দুজনের ভাত খুব সুন্দরভাবে এটাতে হয়ে যায়। আজকে সকাল থেকে উইশ করবো ভাবছিলাম, যারা তোমরা আজকে ঈদ সেলিব্রেট করছো তাদের প্রত্যেককে জানাই হ্যাপি ঈদ বা ঈদ মোবারক। তো আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, মজা করো, খাওয়া দাওয়া করো, ছুটি আনন্দ করো। তো এই যে দেখে নাও, চিকেনও একদম রেডি হয়ে গেছে, দেখতে তো ইয়ামি ইয়ামি হয়েছে। ভাবছি আর একটুখানি গ্রেভি রাখবো, কারণ যেহেতু ভাত দিয়ে খাবো না। গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। সেদিনকেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের সোসাইটিতে অন্তত এখনো অবধি ওয়াটার ক্রাইসিস কোনো রকম কিছু হয়নি, যদিও আমি শুনছিলাম পুনেতে অনেক জায়গায় নাকি হচ্ছে। তো বেশ বড় মুখ করেই বলেছিলাম, তো আমার কথাতেই কার্স লেগে গেল, যেটা মনে হচ্ছে, কারণ আজকে সকাল থেকে ওয়াটার প্রেশারের প্রবলেম। আর এখন তো দেখছি ইউটিলিটি ওয়াটার আসছেই না। আমি স্নান করবো কি করে জানি না, আমার এখনো স্নান হয়নি। তো আমি সোসাইটি ম্যানেজারের সাথে জাস্ট কথা বললাম, উনি বললেন যে যতক্ষণ না ট্যাঙ্কার আসছে ততক্ষণ ওয়াটার সাপ্লাই আসার কোনো কথাই নেই, কারণ ওয়াটার স্টোরেজ নেই কিছু। তো ঠিক আছে, ট্যাঙ্কার কখন আসে দেখা যাক। আর এই জিনিসটা আমি বুঝি না, যখন মিউনিসিপ্যালিটি বডি ওয়াটার সাপ্লাই করতে পারছে না জল নেই বলে, সেই সময় এরকম প্রাইভেট অর্গানাইজেশনগুলো কী করে ট্যাঙ্কারে জল সাপ্লাই করে যাচ্ছে সেটা ভগবানই জানে। কোত্থেকে তারা জল পাচ্ছে অথচ মিউনিসিপ্যালিটি জল পাচ্ছে না। এটা একটা বড় স্ক্যাম, যেটা আমার মনে হয় মহারাষ্ট্রতে না এই স্ক্যামটা প্রচণ্ড রকমভাবে প্রিভেল করে। চিকেন বানানোর জন্য সৌরভকে দই আনতে বলেছিলাম, আর টক দইটা দেখার পরে মনে হলো যে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা গোল বানাবো। তো তার জন্য দেখো দই অ্যাড করে নিয়েছি, আর ভালো একটা কালারের জন্য অ্যাড করছি বিটরুট, আর অ্যাড করছি বিট নুন, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো গ্লাস মেপে জল। তুমি কি দইয়ের ঘোল খাবে? ও দাদা, একটু ঘোল খাবেন নাকি? আপনি আর ঘোল খাবেন কি? আমাদের যা ঘোল খাওয়াচ্ছেন। আমি আর তোজো এখন বেরিয়েছি ইভিনিং ওয়াকে। জেনারেলি আমরা মর্নিং ওয়াকে বেরোই আজকাল, মানে আজকাল বলতে বেশ 2-4 দিন হলো বেরোচ্ছি। সকালবেলাটা ওকে নিয়ে বেরোলে বেশ ভালো লাগে, বাট আজকে হয়নি। ও ঘুমিয়ে পড়েছিল, তো বললাম যে ঠিক আছে বিকেলবেলা ঘুম থেকে উঠে নিচ থেকে একটু ঘুরে আসি। সোসাইটির বাইরেটাতে একটুখানি এসেছি, টুকটাক যদি কিছু নেওয়ার থেকে দোকান থেকে নিয়েও নেবো। আর ও না বাইরে বেরোলে বেশ এনজয় করে। তো একদম সারাদিন ঘরে বসে থাকার থেকে যেদিনকে এমনি কোনো কাজ নেই বেরোনো, সেদিনকে আমি ওকে নিয়ে সামনেটাও বেরোই। I lose my breath whenever I আজকে see আমার you. অবস্থা পুরো খারাপ জানো। ভাবলাম হাতে আজকে সময় আছে, রান্নার ব্যাপার নেই, রান্নাটা সকালেই করা আছে, তো প্যাকিংটা মোটামুটি কমপ্লিট করে নিই। ও বাবা, প্যাকিং করতে এসে কি বলবো, মানে একদম ওভারলোড হয়ে গেছে। আমি ভাবলাম যে তোজোর জামা কাপড় আর কতই বা ওয়েট হবে। তো দেখো পুটকে পুটকে জামা হলে কি হবে, বেশ ভারী হয়ে গেছে। আরও তোজোর শুধু তো জামা কাপড় নয়, এসেনশিয়াল আছে। আমি আর সৌরভ যখন কলকাতা ছিলাম তখনই আমাদের লাগেজ বেশি হয়ে যেত, এখন তো আবার তোজো আছে। তো কি হবে আমি বুঝতে পারছি না, মানে লাইট ট্রাভেল তো ছেড়েই দাও। এবারে মেনলি আমি ভেবেছিলাম যে হ্যান্ড লাগেজ নেবো না, কারণ তোজোকেও যেহেতু নিতে হবে, আমি আর সৌরভ এদিক ওদিক করে নেবো, তো হ্যান্ড লাগেজটা না থাকলেই ভালো। তো সৌরভ আমাকে একটা সলিউশন দিয়েছে, তো ভাবছি সেরকমভাবেই কিছু করতে হবে। অ্যাকচুয়ালি আমি না বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা রাখবো, কোনটা বাদ দেবো। কিছু উলেন্সও নিতে হচ্ছে, কেন সেটা আমি কলকাতা গিয়ে তোমাদেরকে বলবো। তো সেই সমস্ত মিলিয়ে একবারে যাতা ব্যাপার। আর আমিও না খুব একটা ভারী কিছু ক্যারি করতে চাইছি না এখন, যেহেতু আমার সবে সবে সি সেকশন হয়েছে। তো বলে আর কি যে ভারী জিনিস এক্ষুনি না তোলাই ভালো। তো এত ভারী লাগে যে আমার পক্ষেও ক্যারি করা সম্ভব নয়। তো সেই নিয়ে দাঁড়া, সৌরভের অফিস চলছে, ওর মিটিং কমপ্লিট হোক, তারপরে বলছি আমরা কি ভেবেছি এই নিয়ে। মাথা পুরো জাম হয়ে গেছে। অ্যাকচুয়ালি অফিসের একটার পর একটা কল চলছে, তার মধ্যে মা ভিডিও কল করেছে, বলছে সিটির রঙের ফাইনাল কোটিং আজকে হয়ে গেছে, দেখ কিরকম লাগছে। তো আমি আর সৌমি দেখলাম, দেখো মা বাবা তো স্যাটিসফাইড বটেই, বাট আমি আর সৌমি দুজনেই একটু খুঁতখুঁতে এই ব্যাপারে। না, আমাদের দুজনে দেখো ভীষণ ভালো লেগেছে।
তো কলকাতায় যাওয়ার টাইম হয়ে গেলো, কলকাতার বাড়ি সেজে উঠছে। সৌমিকে বললাম একটুখানি কফি বানাও, কফি খাই, তারপর তোমাদের সাথেও শেয়ার করছি কিভাবে আমরা লাগেজ শিফট করাবো ভাবছি। কারণ দেখো লাইভ ট্রাভেল করবো এই কথাটা বলাটা মিথ, কারণ একটা বাচ্চা নিয়ে লাইভ ট্রাভেল করা পসিবল নয়। আর তার মধ্যে আমরা কলকাতা 7-10 দিনের জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি লং টাইমের জন্য। হচ্ছে না কেন সবকিছু কিন্তু দোষ তো। আমি প্রত্যেকবার সৌমিকে বলি এটা নিও না ওটা নিও না, আগে থেকে কিন্তু সাফাই গিয়ে রাখছেন ম্যাডাম। জিনিস কার বেশি যাবে সেটা তো পরে দেখাই যাবে। সব থেকে বেশি জিনিস এই ছোট স্যারের যাচ্ছে, কিন্তু আমার নয়। কতটা করতে পারবো জানি না, বাট যে উপায়টা ভেবেছি সেটাতে বেটার হবে এক্সপেক্ট করছি। তুই কি আগে চলে যাবি? হ্যাঁ আমি ভাবছি কি বলতো, ওকেও শিফট করে দিই। কি এলো, যাই হোক তুমি কফিটা করো। তো আজকে আমি কফি বানাবো আগারোর এই ইম্পেরিয়াল কফি মেকারটায়। তো এটার রিভিউ আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, খুব ভালো, মানে ক্যাফে স্টাইল কাপাচিনো তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। তো আমাদের তো মাথা ব্যথা পুরো ধরে আছে, কাপাচিনো লাগবে, তো এখানেই বানিয়ে নিই আজকে কফিটা। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো কফি মেকারে, তো তোমরা চেক আউট করে নিও। সো আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করেছি আমাদের সমস্ত লাগেজ আমরা কলকাতায় শিফট করিয়ে দেবো। তো আমরা অনেক কুরিয়ার অপশনসই চেক করছিলাম দুপুর থেকে বসে বসে। তো যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে কি ডেলিভারি। ওদের চার্জটা না ভীষণ নমিনাল, মানে 20 কিলোজ একটা যদি সুটকেস আমি পার্সেল করতে চাই এখান থেকে কলকাতা, সেটা দেখছিলাম অ্যারাউন্ড 1,500 টাকা মতো পড়ছে। তো যেটা আমার মনে হলো ঠিকই আছে, একটা কুপন কোড অ্যাপ্লাই করলে আরও 200 টাকা অফ হয়ে যাবে হয়তো। আর সবচেয়ে বেস্ট পার্ট কী বলতো, ওরা বাড়ি থেকে এসে সুটকেসটা কালেক্ট করে নিয়ে যাবে আর কলকাতার বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে। মানে আমাকে কোথাও গিয়ে আবার ড্রপ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। যেটা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পোস্ট অফিস দিয়ে পাঠাবো, বাট পোস্ট অফিসে গিয়ে আবার ড্রপ করতে হবে, সেটা একটা ঝামেলার ব্যাপার। তো ফাইনালি সেটাই ডিসাইড করেছি। কালকে আশা করছি সুটকেসটা প্যাক করে দেবো একদম ভালো করে সিল করে, তারপরে পরশু পিক আপ দিয়ে দেবো কলকাতায় গিয়ে। মোটামুটি বলছি 5-6 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। আমার কিন্তু হরে ঘরে বেশি ব্যাপারটা চিপই মনে হলো। তোমাদেরও অনেক সময় রিকোয়ারমেন্ট থাকতেই পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু জিনিস হয়তো তোমরা শিফট করতে চাইছো, এই অপশনটা অ্যাভেল করতেই পারো। কারণ দেখো আমি যদি এয়ারপোর্টে অত মাল নিয়ে নামতাম, আমাদের যেহেতু কলকাতা গাড়িটা ছোটো, আমাদের গাড়িতে হতো না, আমাদের আবার গাড়ি ভাড়া করতে হতো, সেটারও খোঁজ নিয়েছিলাম, সেটাও অলমোস্ট 1,500 টাকা পড়েই যাচ্ছিলো। তো এই 1,500 টাকাটা না দিয়ে আমি যদি 1,500 টাকা ট্রান্সপোর্ট করিয়ে দিই নিজের গাড়ি নিয়ে, তারপরে কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি চলে যেতে হলে তো ঠিকই হয়ে গেল, তাই না? উল্টে আমাদেরকে এতটা লাগেজ আবার ক্যারি করতে হলো না। এই গরমকালে রাত্রের দিকে রান্না না থাকলে খুবই ভালো লাগে। সৌরভ গিয়ে রুটি নিয়ে চলে এসেছে, তোজো ঘুমিয়ে গেছে, এবার আমি ফ্রি। তো বললাম না তোমাদেরকেও এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, 9:30 বেজেছে, একদম ঘুমিয়ে গেছে। আবার কালকে সকালবেলা ওই 4-4:30 উঠবে। তো যাই হোক, কালকের মধ্যে আমাকে প্যাকিং কমপ্লিট করতে হবে, যেটা সৌরভ তোমাদেরকে বললো। তো যেই লাগেজটা ভাবছি ওদেরকে দিয়ে শিফট করাবো, সেটা কালকে আমি প্যাক করে নেবো। এটাই বেস্ট অপশান আমারও মনে হচ্ছে, তাহলে কি হেডেক থাকবে না। আর আমাদের এবারে ফ্লাইটটা একদম অড টাইমে। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সকালে ব্লগটা ব্যালকনি থেকে স্টার্ট করতে না পারলেও এন্ড করছি ব্যালকনি থেকেই। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।